নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প নাইট স্কুল, লেখক রবার্ট ব্লচ। প্রত্যেক বড় শহরের ছোট ছোট রাস্তায় এগুলো দেখতে পাবেন এবং কখনো কখনো ভেবে অবাক লাগবে এদের মালিকেরা কিভাবে জীবিকা নির্বাহে সক্ষম হয়। ঢোকবার দরজাগুলো সাধারণত রাস্তা থেকে কয়েক ধাপ নিচেই থাকে, আর একটা স্বপ্নালোকিত জানলায় চিত্র বিচিত্র ছিটের কাজ করা অক্ষরে লেখা থাকে পুরাতন বই। প্রায় সব ক্ষেত্রেই দরজার একপাশে দাঁড় করানো একটা র্যাকের মুখোমুখি হতে হবে আপনাকে। তার মাথায় ঝোলানো সাইনবোর্ডে কাঁচা ছাদে লেখা থাকে আপনার পছন্দ 10 সেন্ট। অনিবার্যভাবে সেই র্যাকে অন্তত 6টা প্রচলিত বই থাকেই থাকে। কেউ কখনো সেই বই কেনে না, কানাকড়ির দাম দিয়েও না। এবং দোকানের ভেতরের যে বইগুলো অবশ্যই আপনি দেখতে পাবেন সেগুলি হলো ফ্যান্টাজিয়াস ম্যালার, দি গোল্ডেন অ্যাস অথবা টার্সিয়াস আর্গানাম। সেগুলোর নির্ধারিত অত্যাধিক মূল্য কেউ কখনো দিতে চেয়েছে বলে তো মনে হয় না। আপনার হয়তো সন্দেহ হবে যে দোকানের মালিক গ্রন্থপ্রিয় ক্রেতাদের গোপনে অন্য জাতীয় কিছু সরবরাহ করেন না তো। ঠিক এই ধরনের একটি দোকানের সামনে এক যুবক এসে উপস্থিত হলো সন্ধ্যার ঠিক মুখেই। তার নাম আবেল। তার মধ্যে চোখে পড়ার মতো কিছুই নেই, শুধু রাস্তা থেকে ক্ষিপ্র পায়ে সিঁড়ি বেয়ে দোকানে ঢুকবার চোরা ভঙ্গিটুকু ছাড়া। দোকানে ঢুকতেই তার ভুরু কুঁচকে উঠল, যেন পরিবেশ দেখে সে হতভম্ব হয়ে গেছে, যেন প্রতিষ্ঠানের এই সাদা মাটা চেহারা তাকে কোনো কারণে দ্বিধা বা হতাশায় ফেলেছে। আর যখন দোকানের পেছন দিকে ধুলোভরা কাউন্টার ছেড়ে দোকানের মালিক সামনে এসে উপস্থিত হলেন, তখন তরুণ মিস্টার আবেলের অভিব্যক্তিই যেন বলে উঠল, আমার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। মালিক নিজেই কোনো বইয়ের এক প্রচলিত সংস্করণ, সময়ে একটু ময়লা হয়ে গেছেন। তার শরীরের আকার ছোটখাটো ও কুঁজো, এদের বেশিরভাগটাই যেরকম হয়ে থাকে। ইতস্তত গোছা গোছা চুল, আর সরু গোফের নির্দিষ্ট কোনো রং নেই, আর চশমার কাচের পেছনে চোখ দুটো ঘোলাটে পুঁতিও হতে পারে। তার কণ্ঠস্বর শোনা গেল, বলুন কি চাই। তরুণ মিস্টার আবেল ইতস্তত করল, আবারও তার ভুরু কুঁচকে উঠল। এক মুহূর্তের জন্য সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। এক কপি জুর্গেন চাইবে, গতানুগতিক উত্তর দেবে, না এমনি দেখছি নাকি শটান দোকান ছেড়ে বেরিয়ে যাবে। কিন্তু সেই কুঞ্চিত ভুরুর পেছনে নিছক বিস্ময় ছাড়াও অন্য কিছু ছিল। কয়েক মুহূর্ত ইতস্ততময় নীরবতার পর যখন সে কথা বলল, সেই অন্য কিছু দৃঢ় সংকল্পে বেজে উঠল তার কণ্ঠস্বর। আমি পড়াশোনা করবার জন্য এখানে এসেছি, একটা বিশেষ বিষয় নিয়ে, আর সেজন্য কয়েকটা বিশেষ বই আমার দরকার। চশমার পেছনে পুঁতি দুটো নড়ে উঠল এবং মালিক তার মাথা ঝাঁকালেন। তারপরে বললেন, কি বই চাই? 3টে। প্রথমটা ইন্ট্রোডাকশন টু মার্ডার, দ্বিতীয়টা ডেথ অন দি ইনস্টলমেন্ট প্ল্যান, আর থার্ড হচ্ছে দি প্রাইস ইজ রাইট। মালিক চোখ তুলে তাকালেন। ঘোলাটে পুঁতির বদলে সেখানে এখন লক্ষ্যভেদী কালো চোখ। তিনি বিড়বিড় করে বললেন, দুষ্প্রাপ্য বই, তবে আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারি। ও ভালো কথা, আপনাকে আমার নাম কে বলল? এমন একজন যে বলেছে আপনি এই প্রশ্ন করবেন, এবং উত্তরে আমাকে চুপ থাকতে বলা হয়েছে। পুস্তক বিক্রেতা সম্মতি জানালেন। তারপরে বললেন, চলুন তাহলে ভেতরে যাওয়াই ভালো। 1 মিনিট দাঁড়ান, আমি দোকানটা বন্ধ করে নিই। তিনি দরজা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আলোর সুইচটা বন্ধ করে দিলেন। অন্ধকার সরু পথ ধরে তাকে অনুসরণ করে যুবকটি এসে উপস্থিত হলো দোকান ঘরের ঠিক পিছন দিকের ঘরে। ঘরটা আলোয় উজ্জ্বল, আরামপ্রদ এবং নজরে পড়ার মতো সুসজ্জিত। মালিক বললেন, তা আপনার নামটা? আবেল, চার্লস আবেল। আবেল নাকি? ঠিক আছে,
তাহলে তুমি আমাকে মিস্টার কেইন বলে ডাকতে পারো। যুবকের কপালের রেখা মিলিয়ে গেল। সে অবাক হয়ে বলে উঠল, তাহলে এই সেই জায়গা, আর আপনি সেই লোক? মিস্টার কেইন কাঁধ ঝাঁকালেন, তারপরে জিজ্ঞেস করলেন, টাকা এনেছ সঙ্গে? যুবক উত্তর দিলেন, হ্যাঁ, এই যে $1000, ছোট ছোট নোটে। টাকাটা নিয়ে সযত্নে গুনলেন কেইন, তারপরে চোখ তুলে তাকিয়ে সম্মতি জানালেন। তারপরে বিড়বিড় করে বললেন, হ্যাঁ, আমি সেই লোক। এখন যে বিষয়ে তুমি পড়াশোনা শিখতে এসেছ সেই কথাই বলি। তার আগে বলো, তুমি কাকে খুন করতে চাও? বইয়ের দোকানে তরুণ আবেলের আবির্ভাবের পরে প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। প্রতিদিন ঠিক রাত 9টায় সে দোকানে এসে উপস্থিত হয়। আলস্যের কোনো প্রশ্নই ওঠেনি, কারণ সে ভীষণ আগ্রহী ছাত্র। তাছাড়া এত কিছু শেখার রয়েছে। মিস্টার কেইনকে উপযুক্ত শিক্ষক হিসাবে পেয়ে সে খুব খুশি হয়েছিল। সে কথা সে বলেও ছিল তাকে। ভেবেছিল প্রশংসা শুনলে তিনি খুব খুশি হবে। কিন্তু বৃদ্ধ লোকটি শুধুই মুখ বিকৃতি করে বলেছিলেন, জানো সবাই কি বলে, যারা নিজে হাতে কলমে করে না তারা শেখাতে পারে না। মানে আপনি কখনো নিজে হাতে খুন করেননি? মিস্টার কেইন অস্বস্তির অভিব্যক্তি ফুটিয়ে তুলে বললেন, না, আমার রক্তাঙ্ক রোগ আছে, নেহাতি দুর্ভাগ্য। রক্ত দেখলে আমি এত ভয় পেয়ে যাই যে দোকানে ইঁদুর ধরা কল পর্যন্ত লাগাতে পারি না। আমার লাভের গুড় ওরা একরকম খুঁটে খুঁটে খেয়েই শেষ করলো। কিন্তু আপনার দোকানটা তো শুধু লোকের চোখে ধুলো দেওয়ার জন্য। এটাই তো আপনার আসল ব্যবসা, তাই না? হ্যাঁ, মাস্টারই আমার আসল পেশা। তরুণ মিস্টার আবেল প্রকট হাসল, তারপরে বলল, হাসির জন্য ক্ষমা করবেন, কিন্তু আপনি এই পিছনের ঘরে বসে বসে নিখুঁত খুনের মতলব ভাবছেন, এ কথা ভাবলেই হাসি পায়। দোকানদার উঠে দাঁড়ালেন, তারপরে বললেন, এতে হাসির কি আছে খোকা? এ ধরনের ব্যবসাদারদের দুরবস্থাটা যদি জানতে তাহলে বুঝতে পারতে একটা লোককে তো খেয়ে পড়ে থাকতে হবে। আপনি বললেন এ ধরনের, তার মানে আপনি একাই নন। অন্যান্য পুরানো বইয়ের দোকানদাররাও কি? সে তোমার জেনে কি দরকার? মিস্টার কেইন চটপট উত্তর দিলেন, এখানে প্রশ্ন টশ্ন যা করবার সব আমিই করব, এবং অল্প উত্তরে কাজ হবে না। তুমি 1 সপ্তাহ হলো পড়াশোনা করছো, কিন্তু এখনো আমাকে বলনি কাকে তুমি খুন করতে চাও। এবার আসল কথায় এসো। আমি ব্যস্ত মানুষ, আমার অন্যান্য মক্কেলদেরও তো দেখতে হবে। ছেলেটি মাথা নাড়ল, তারপরে ক্ষমা চাওয়ার সুরে বলল, বলবো, তবে নিঃসন্দেহ হলে, মানে নিখুঁত খুন কিভাবে করতে হয় সেটা যে আপনি আমাকে শেখাতে পারবেন, সে বিষয়ে আমাকে আগে নিঃসন্দেহ হতে হবে। নিখুঁত খুন ওটা কোনো ব্যাপারই নয়। মিস্টার কেইন তীব্র স্বরে জবাব দিলেন, দেখো, তোমাকে যে বলেছি নিজে হাতে আমি কখনো কোনো খুন করিনি, সে কথা সত্যি, কিন্তু খুনের সাক্ষী হয়েছি তা বলতে পারো, বহুবার। আর বিশ্বাস করো, তার প্রতিটাই ছিল নিখুঁত খুন। খুনের পরিসংখ্যানের কোনো খবর তুমি রাখো? 100টা খুনের মধ্যে 55টার কোনো কিনারা হয় না, শতকরা 55টা। একবার ভাবো, প্রত্যেক বছর যেসব খুনের ঘটনা ঘটে তার অর্ধেকের বেশি কোনো মীমাংসা নেই, বিচার হয় না, এমনকি সন্দেহ করবার কোনো লোকও পাওয়া যায় না। এটা নেহাত ঘটনাচক্র নয়। ওসব ঘটনার বেশিরভাগ খুনই অন্যান্য লোকের সাহায্য পেয়েছিল, বিশেষজ্ঞের পরামর্শ, যেরকম আমি তোমাকে দিচ্ছি। ব্ল্যাক ডালিয়া মামলার কথা মনে পড়ে? ওয়েস্ট কোস্টে। ওটা কি আপনারই পরিকল্পনা? মিস্টার কেইন একটা লাজুক হাসি হাসলেন, গর্বের হাসি।
তারপরে বললেন, হ্যাঁ, আমার এক ছাত্রের জন্য। যে ছাত্রের সত্যি শেখবার ইচ্ছা আছে, তার সামান্য সহযোগিতা পেলে আমি কতদূর কি করতে পারি, ওটা তারই একটা উদাহরণ মাত্র। তরুণ আবেল একটা সিগারেট ধরালো, তারপরে বলল, কি করে জানবো যে আপনি আমাকে আজে বাজে মিথ্যে বলছেন না? ওই খুনটা আমার কাছে একবারে অর্থহীন মনে হয়েছে। মিস্টার কেইন ঠোঁটে একটা কামড় দিলেন, তারপরে বললেন, সেটাই আসল কথা। 1 সপ্তাহ ধরে যা বলেছি তার কিছুই কি তোমার মনে নেই? এসো, সংক্ষেপে আর একবার সেগুলো ঝাড়িয়ে নেওয়া যাক। খুনের কি কি কারণ থাকে চটপট বলো দেখি। হ্যাঁ, 3টে আপনি বলেছেন। প্রথমটা প্রয়োজন, যেমন? যেমন করুণা বসে, আর টাকা পয়সার ব্যাপার থাকে, বা যখন কেউ নিজের স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে মুক্তি চায় কিন্তু বিবাহ বিচ্ছেদের নামে নীতিভ্রষ্ট হওয়ার ভয় থাকে। চমৎকার। এবার দ্বিতীয় কারণ? রাগ, ঈর্ষা, শত্রুতা, এসব ধরনের ব্যাপার। বাহ! আর 3 নম্বরটা? নিছকই খেয়াল বসে, তাই না? নির্ভেজাল আনন্দের জন্য। ভেজাল আনন্দের জন্য? শুধরে দিয়ে মিস্টার কেইন বললেন, 3 নম্বরের কোনো স্থান নেই, অন্তত আমার কাছে। মানসিক খুনিদের আমি ছাত্র হিসাবে নিই না। তার একটা কারণ, তারা যে আমার কথা মতো কাজ করবে তার কোনো বিশ্বাস নেই। কিন্তু ব্ল্যাক ডালিয়ার ব্যাপারটা তো মনে হয়েছিল কোনো মানসিক খুনির কাজ। এই তো, এইবার মগজ খুলেছে দেখছি। হ্যাঁ, তাই মনে হয়েছিল। সেইভাবেই ওটার পরিকল্পনা করা হয়েছিল। পরিকল্পনা? তোমাকে তো আগেই বলেছি, এই শহরের অর্ধেকের বেশি খুনের কোনো কিনারা হয় না। কেন? কারণ যেসব সূত্র বেশিরভাগ খুনিকে ধরিয়ে দেয়, সেসব সূত্রের সঙ্গে এই খুনগুলোর উদ্দেশ্যর কোনো সম্পর্ক থাকে না। বহুদিন আগে খুনের জটিল বিশদ পদ্ধতিগুলো ডিটেকটিভ বইগুলোর অস্বাভাবিক চাহিদা ছিল। সে তো তোমার জানবারই কথা। দোকানের সামনের তাকগুলো ওসব বইয়ে ভর্তি। যত সব উদ্ভট খুনের গল্প, বিষাক্ত ছুঁচ, জমাট বাঁধা তুষারের ছুরি, তালাবন্ধ ঘরের মারপ্যাঁচ, গলার শর্ট টেপ রেকর্ডারে তুলে রেখে নকল অ্যালিবাই তৈরি করা। এসবই হাস্যকর যদি তুমি সাদামাটা বিচার বুদ্ধি ব্যবহার করো আর এমন কোনো লোক তোমাকে না দেখে যে দৌড়ে গিয়ে পুলিশে খবর দেবে বা সাক্ষী দেবে, তাহলে খুন করে পার পাওয়াটা কোনো ব্যাপার নয়। অবশ্য এই শর্তে যে আঙুলের ছাপ, রক্তের দাগ এবং এ ধরনের ছেলে মানুষী জিনিসগুলো সম্পর্কে তোমাকে যথেষ্ট সাবধান হতে হবে। পুলিশ আজকাল খুনিদের ধরতে পারে না তাদের খুনের পদ্ধতির জন্য। অপরাধীর উদ্দেশ্যই তাদের আসল অপরাধীর দিকে এগিয়ে নিয়ে যায়। আর হতভাগ্য সেই শতকরা ৪৫ জন ঠিক এই জিনিসটাই ভুলে যায়। প্রয়োজনের কারণে যেসব খুনের জন্ম, সেসব ক্ষেত্রে পুলিশ এমন লোকের খোঁজ করে যে সেই খুনের ফলে লাভবান হয়। কোনো উত্তরাধিকারী, বিবাহিত জীবনে অসুখী কোনো পুরুষ অথবা স্ত্রী, ব্যবসার প্রতিদ্বন্দ্বী, রাগ অথবা ঈর্ষার ক্ষেত্রে অপরাধীকে ধরে ফেলা খুবই সহজ। জেনে রেখো, যেসব খুনের মতলবে আমি সাহায্য করেছি তার প্রত্যেকটার পিছনেই একটা সত্যিকারের কারণ ছিল। কিন্তু সে মতলব আমি এমন ভাবে তৈরি করি যে আপাত দৃষ্টিতে খুনের কোনো কারণ খুঁজলেও পাওয়া যায় না। এক কথায়, প্রতিটা খুনই কোনো মানসিক খুনের কাজ বলে মনে হয়। ও, এই তাহলে আসল ব্যাপার। কেন, যে লোক তোমাকে আমার কাছে পাঠিয়েছে সে কথা পড়েনি? নাকি তার সফল হওয়ার কাহিনীর খুঁটিনাটি তুমি জানোই না? হ্যাঁ, বলেছে। আর খুঁটিনাটি সমস্তই আমি জানি। সে আপনার সম্পর্কে অনেক প্রশংসাই করেছে, শুধু তার আসল মানেটা আমি ধরতে পারিনি প্রথম। হ্যাঁ,
এখন ধরতে পেরেছো? ভালো। কি আছে তাহলে, এখন তো মন খুলে আমাকে সব বলতেই পারো। তোমার আসল মতলবটা কি বলো দেখি। আহ, যে লোক আমাকে আপনার কথা বলেছে আমি তাকেই খুন করতে চাই। আমারই কোনো পুরাতন ছাত্র? কিন্তু খোকা, সেটা একটু নীতিবিরুদ্ধ কাজ হবে না? আপনি নিশ্চিন্ত থাকুন, তার নাম আপনাকে আমি বলছি না। আপনি কখনো সে নাম জানতেও পারবেন না, সুতরাং আপনার বিবেকও শান্ত থাকবে। তার উপরে তোমার কোনো ব্যক্তিগত রাগ আছে বুঝি? হ্যাঁ, কিন্তু তার খুঁটিনাটি জানিয়ে আপনার মনের বোঝা বাড়াতে চাই না। শুধু এটুকু জানলেই আপনার পক্ষে যথেষ্ট হবে যে তাকে ঘৃণা করি বলে সে আমাকে একটু সন্দেহ করে না। সুতরাং ইতিমধ্যেই নিখুঁত পরিবেশ আমরা পেয়ে গেছি, অন্তত আপনার কথা মতো। ওই খুনের সঙ্গে কেউ আমাকে জড়াবে না, কারণ আপাত দৃষ্টিতে আমার কোনো উদ্দেশ্য নেই। এখন আপনার কাছে আমার যা দরকার তা হলো খুনের একটা জুৎসই পদ্ধতি, এমন কায়দা যাতে সেই খুনটা কোনো মানসিক রোগগ্রস্ত খুনির কাজ বলে মনে হয়। মিস্টার কেইন উঠে দাঁড়িয়ে পায়চারি শুরু করলেন। তারপরে বললেন, শুনে তো সহজই মনে হচ্ছে, অবশ্য যদি তুমি সত্যি কথা বলে থাকো। ঈশ্বর সাক্ষী, আমি সব সত্যি কথাই বলছি। হুম, তুমি যেরকম বলছো তাতে মনে হয় সেই লোককে নির্জন কোনো জায়গায় কোণঠাসা করে গলা টিপে খুন করে সোজা হেঁটে চলে যাওয়াটা তোমার পক্ষে নেহাতি সহজ হবে। অনেক সময় খুনের সহজ সরল পদ্ধতি বিরাট বাধা হয়ে দাঁড়ায়। কোনো কানাগলিতে কাউকে মাথায় বাড়ি মেরে চম্পট দাও, দেখবে পুলিশ ল্যাজে গোবরে হয়ে গেছে। কিন্তু স্যার, এ পরামর্শের দাম নগদ $1000 বলতে চান, তাও আবার আয়কর মুক্ত? তোমাকে কিছুটা বিষও আমি জোগাড় করে দিতে পারি। বিষের সঙ্গে মানসিক খুনের কি সম্পর্ক? সত্যি, এত সব কথাবার্তার পর আমি আরো জমকালো কিছু আশা করেছিলাম। জমকালো? মিস্টার কেইন থামলেন। তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তারপরে বললেন, তোমার ভালো লাগবে এমন একটা কায়দা শোনো। পুরনো ব্যাচ ঠিক কথা, তবে বছরে এটা খুব বেশি ব্যবহার হয়নি। আমি ওটার নাম দিয়েছি দ্য ডেড লিটার অফিস। ডেড লিটার অফিস? হ্যাঁ, ডেড লিটার অফিস। নিষ্প্রাণ টুকিটাকি জিনিস, তবে এ পদ্ধতি কার্যকর করতে গেলে মাত্র 3টে শর্ত পূরণ করা যায়। কি কি শর্ত? প্রথমে কোনো খুনির পক্ষে শিকারকে লোভ দেখিয়ে কোনো নির্জন জায়গায় নিয়ে যাওয়া এবং সেখানে তাকে খুন করা। আর তোমার আপত্তি সত্ত্বেও আমি মাথায় বাড়ি মেরে বা গলা টিপে খুন করবার কথাই জোর দিয়ে বলবো। অবশ্য একথা ধরে নিচ্ছি যে সাধারণ সাক্ষ্য প্রমাণ ও খুনের অস্ত্র যদি কিছু ব্যবহার করা হয়, লোপাট করবার জন্য যথেষ্ট যত্ন নিতে হবে। কি মনে হয়, এটুকু পারবে? এটা খুব সহজেই পারবো। ভালো। দ্বিতীয় শর্ত হলো যে খুনির একটা গাড়ি থাকতে হবে। আমার একটা গাড়ি আছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, খুনি যেন কারোর নিয়মিত নজরে না থাকে। মানে তার যেন এখানে ওখানে ঘুরে বেড়াতে কোনো বাধা না থাকে। সে দিন কয়েকের জন্য শহরের বাইরে গেলেও কেউ যেন তার খোঁজ না করে। আমি একাই থাকি আর কাজ থেকে সপ্তাহখানেকের ছুটি নিয়েই এসেছি। সাবাস! তাহলে মনে হয় একটা নিখুঁত মানসিক খুনের বন্দোবস্ত করা যেতে পারে। ডেড লিটার অফিস নির্ঘাত পুলিশকে ধোঁকা দেবে। ওরা খুনের কায়দা নিয়ে এতই মাথা ঘামাবে যে খুনের উদ্দেশ্যের কথা ওদের মনেও আসবে না। কিন্তু আমাকে কি করতে হবে? এখনো বুঝতে পারছো না? তুমি খুব সহজ কায়দায় তোমার লোককে খুন করো, যেমনটা আমি বলেছি। তারপর একটা হাতদা কিংবা কষায় ছুরি দিয়ে
মৃতদেহটাকে টুকরো টুকরো করো। এ ধরনের ঘটনার অভিজ্ঞতা থেকে বলছি, মোটামুটি যে টুকরোগুলো সাধারণত করা হয় সেগুলো হলো পা, উরু পর্যন্ত টুকরো, গলা থেকে পেটও তাই, হাত, বাহু আর মাথা, মোট 13টা টুকরো। অমঙ্গলের সংখ্যা, কিন্তু আশা করি অবান্তর কুসংস্কারে তুমি বিশ্বাস করো না। না, শুধু কৌতূহল হচ্ছে, ওই টুকরোগুলোকে নিয়ে করবোটা কি? কেন? প্যাকেট করে ফেলবে। 13টা আলাদা প্যাকেট। বাড়িতে ফ্রিজে যেরকম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হয় সেরকম কয়েকটা ব্যাগ লাগবে, কিছু মোটা বাদামি কাগজ, আর কষায়ের যে টোন সুতো ব্যবহার করে সেরকম টোন সুতো যেন কম না পড়ে। প্যাকেটগুলো একবার তৈরি হয়ে গেলে তুমি শুধু সেগুলোর গায়ে ঠিকানা লিখবে, ডাক লাগাবে, আর পার্সেল হিসাবে টুক করে ডাক বক্সকে ফেলে দেবে। কিন্তু 13টা ভারী ভারী প্যাকেট। সেজন্য জিজ্ঞেস করেছিলাম তোমার গাড়ি আছে কিনা আর হাতে সময় আছে কিনা। এক জায়গা থেকে তুমি ওগুলো পোস্ট করবে না, গাড়ি নিয়ে তোমাকে ডজন খানেক বিভিন্ন শহরে ঘুরতে হবে। একটা ম্যাপ জোগাড় করে রেখো, 3-4 মধ্যে তুমি কতদূর যেতে পারবে সেটা দেখে নিও। মোটামুটি ছন্ন ছাড়াভাবে জায়গাগুলোকে ঠিক করাটাই বুদ্ধিমানের কাজ হবে, যাতে পুলিশ কোনো রকম ধারা অথবা আসল কাজের জায়গা খুঁজে না পায়। এছাড়া ডাক টিকিট সব আগে ভাগেই কিনে রাখবে। আমার মতে একটা 3 সেন্টের পাতা কিনে নি। কিন্তু এই পার্সেলগুলো পাঠাবো কাদের ঠিকানায়? যে শহরে যাবে, এ হলো এক নতুন কায়দা। 13 জন লাশ ঘরের প্রহরীর কাছে ওগুলো পাঠিয়ে দাও, ভিন্ন ভিন্ন এলাকার 13 জন প্রহরী। এতে পুলিশ একেবারে ভুল পথে পা দেবে। তারা সেই প্রহরীদের ওপর রাগ আছে এমন লোকের খোঁজ করে বেড়াবে। যাই হোক, ওরা ঠিক ধরে নেবে এ কোনো মানসিক খুনির কাজ। কাগজওয়ালারা যদি একবারে খবর পায় এবং গল্পটা ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে, তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে সমস্ত সূত্র হারিয়ে যাবে। ওই রগরগের রোমাঞ্চকর উত্তেজনার গোলক ধাঁধা, কে এই উন্মাদ দানব, এ জাতীয় ব্যাপার আর কি। তা শুনে কিরকম মনে হচ্ছে? তোমার পছন্দ অনুযায়ী জমকালো হয়েছে তো? হ্যাঁ, কিন্তু আপনি ঠিক জানেন কোনো গোলমাল হবে না? দেখো, দেখে শুনে মতলব ভাঁজলে সে ভয় নেই। আর প্রাথমিক সাবধানতাগুলো তো তোমাকে অবশ্যই নিতে হবে, যাতে শিকারকে লোভ দেখিয়ে জায়গায় টেনে নিয়ে আসতে পারো। তাছাড়া তোমার যন্ত্রপাতিগুলোর হাত থেকেই রেহাই পাওয়ার উপযুক্ত ব্যবস্থা তোমাকে খুঁজতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে কোনো ছুরিকাজির দোকান থেকে ওগুলো চুরি করে জোগাড় করা। পরে শহরের বাইরের কোনো ব্রিজের ওপর থেকে ওগুলো ফেলে দিলেই হলো। কিন্তু এসব খুঁটিনাটি পরে ধাপে ধাপে করা যাবে। খুন প্রথমে আঙুলের ছাপ এড়ানোর একটা ব্যবস্থা করতে হবে। সেটা কি এখন করবে, না ছুটি নেওয়া পর্যন্ত অপেক্ষা করবে? আর হ্যাঁ, ভালো কথা, আজ তো শুক্রবার, শনিবার যদি তোমার অফিস ছুটি থেকে থাকে তাহলে এখনই ওটা সেরে নেওয়া ভালো। তাতে এই 2 দিনের ছুটিতে তুমি অনেকটা সেরে উঠবে। এসব কি বলছেন আপনি? অ্যাসিড খোকা, আমার নিজের হাতের তৈরি, বুঝলে? আঙুলের সমস্ত দাগ তুলে দেব, যাতে তোমার ছাপ পুলিশ না পায়। অবশ্য চামড়াটাও পুড়ে যাবে, কিন্তু উপায় কি? আর আমার কাছে অসাড় করবার কোনো ওষুধ নেই। তবে এই ঘরটা মোটামুটি সব দরদি, তুমি একটু আধটু চেঁচালেও কেউ খেয়াল করবে না। অ্যাসিড? চেঁচাবো? আশ্চর্য! আপনি এসব। তরুণ আবেল চুপ করে গেল। মিস্টার কেইন তাকে উপেক্ষা করে একটা দেওয়াল আলমারির কাছে এগিয়ে গেলেন। বের করে নিলেন একটা বোতল, একটা বেসিন এবং একটা বিকার। ওগুলো নিয়ে কি সব করলেন। তারপরে ভেসে ওঠা কটু ধোঁয়ার মেঘের আড়াল থেকে
তার ছাত্রের দিকে কৃপার দৃষ্টিতে উঁকি মারলেন। তিনি বিড়বিড় করে বললেন, এসো, একটু হয়তো লাগবে, কিন্তু কথা দিচ্ছি বিজলি চেয়ারে বসে মারা যাওয়ার চেয়ে যন্ত্রণা অনেক কম। রসিকথায় যদি কিছু মনে না করো, বিজলি চেয়ারের কাছে গেলে সেটাই আর বসতে ইচ্ছা করবে না। এরপর মিস্টার আবেল ব্যান্ডেজ বাঁধা দস্তানা পরা হাত নিয়ে বইয়ের দোকান থেকে চলে যাওয়ার পর এবং একদিন সন্ধ্যায় তার পুনরাবির্ভাবের মধ্যে 1 সপ্তাহের বেশি কেটে গেছে। রাত তখন অনেক। দোকানের দরজায় বহুক্ষণ কড়া নাড়বার পর মিস্টার কেইন পা টেনে উপস্থিত হলেন এবং দরজা খুললেন। অন্ধকারের মধ্যে দিয়ে তিনি যুবককে পথ দেখিয়ে চললেন পিছনের ঘরে। অবাক চোখে চেয়ে রইলেন তার হাতের থলেটার দিকে, কিন্তু পেছনের ঘরের শান্ত পরিবেশে গিয়ে না বসা পর্যন্ত তিনি কিছু বললেন না। দোকানদার বৃদ্ধকে কৌতূহল আচ্ছন্ন করল। তারপরে জিজ্ঞেস করলেন, আরে কি হয়েছিল কি তোমার? শেষবারের মতো তোর নির্দেশ দিতে এলে না? আমি এদিকে চিন্তা করছি। না, আপনার চিন্তা করার দরকার ছিল না। যেটুকু আপনার কাছে শিখেছি সেটুকু আমার কাজের পক্ষে ঢের বেশি। পুরো কাজটা দারুণভাবে শেষ হয়েছে। তোমার কাজ শেষ হয়ে গেছে? কিন্তু কবে? মানে কাগজে তো কিছু দেখলাম না, কোনো উল্লেখ পর্যন্ত। আরে সব কিছুই আমি ভেবে দেখেছি। আপনি প্রথমে যে কথাটা বলেছিলেন শিকারকে নিছক গলা টিপে খুন করার ব্যাপারে, তার যুক্তি আছে। অবশ্য আমার আঙুলে বেশ ব্যথা ছিল, কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি। অন্ধকার গলিতে ঘটে যাওয়া খুনটাকে কোনো সাধারণ ছিনতাইবাজের কাজ বলে ধরে নেওয়া হয়েছে। কাগজে ওটা পুরো 1 প্যারাও জায়গা পায়নি। সুতরাং ওটা যে আপনার চোখ এড়িয়ে যাবে সে আর আশ্চর্য কি। নিন, এই দেখুন। খবরের কাগজের একটা পাতা আবেল এগিয়ে দিল এবং বৃদ্ধ তাড়াতাড়ি সেটা পড়লেন। তিনি চোখ তুলে তাকালেন, তারপরে মাথা নেড়ে বললেন, ড্রিসকল ছোকরা। কিন্তু আমি ভাবছিলাম তুমি হয়তো নামটা আমাকে বলবে না। তাতে অবশ্য কিছু যায় আসে না। সেই আমাকে আপনার কাছে পাঠিয়েছিল এবং সে আপনার একজন পুরনো ছাত্র ছিল। হ্যাঁ, একটা হিংসার ঘটনা ছিল। ওর বাগদত্তাকে একটা ছেলে ছিনিয়ে নিয়েছিল। আশ্চর্য বলতে হবে, ছেলেটার প্রতি ওর কোনো রাগ ছিল না। ও মেয়েটাকে খুন করতে চেয়েছিল। মেয়েটা তখন ওর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে এক ফ্ল্যাটে থাকতো, আর সেই জন্য খুনের উদ্দেশ্য চাপা দিতে আমাদের কম হ্যাপা পোয়াতে হয়নি। অবশেষে ভেবে চিনতে এমন একটা কায়দা বের করা হলো যাতে খুনটা কোনো মানসিক রোগীর কাজ বলে মনে হয়। যদ্দূর মনে পড়ছে ম্যাড বম্বারের কায়দা। তবে এখানে শুধু ব্রেনের বদলে বাস। মার প্যাচটা হচ্ছে বোমটা মেয়েটার মালপত্রের মধ্যে লুকানো থাকবে না, তাহলে আসল উদ্দেশ্যটা বেরিয়ে পড়বার ভয় থাকবে। ওটা লুকানো থাকবে একটা সৈনিকের সুটকেসে, যে ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরে যাচ্ছে। ঠিক সময় এরকম একটা লোকের সন্ধান পাওয়া গিয়েছিল এবং কাজটাও শেষ হলো। সেসব খুঁটিনাটি বলে তোমাকে আর বিরক্ত করব না। যাকগে, মোটমাট ওতে কাজ হয়েছিল। আবেল মাথা নেড়ে সম্মতি জানাল, তারপরে বলল, হ্যাঁ, 4 জন নিহত, 3 জন আহত হয়েছিল। মেয়েটাও মারা গিয়েছিল। তোমার স্মৃতিশক্তির প্রশংসা করতে হয়। এ প্রায় 2 বছর আগেকার ঘটনা, নাকি ও তোমাকে বলেছিল? না, ও আমাকে কিছুই বলেনি। আমি শুধু আন্দাজ করেছি, কারণ আমি ওর সেই প্রতিদ্বন্দ্বী ছিলাম। যে মেয়েটাকে ও খুন করেছে সে আমার ছিল। ও তাই বলো? তাহলে ওকে যে তুমি শেষ করতে চাইবে তাতে আর আশ্চর্য কি। যাক, তোমার প্রতিশোধ নেওয়া তবে হয়ে গেছে। হ্যাঁ, আর সব ভালো যার শেষ ভালো। কিন্তু এখনো তো শেষ হয়নি। হয়নি? মিস্টার আবেল তার থলেটা খুলতে খুলতে বলল, আপনি তো নিজেই বলেছেন আপনি ওই ঘটনায় সাহায্যকারী ছিলেন। খুনের পরিকল্পনায় আপনি মদত দিয়েছেন, আর সেই জন্যই তো
সে ব্যাগ খুলে একটা বড় ছুরি আর একটা ছোট হাতদা বের করলো। মিস্টার কেন একটু কেঁপে উঠল। দাঁড়াও দাঁড়াও, এ করে কিন্তু তুমি পার পাবে না। কেন? আপনিই তো বলেছেন এই ঘরটা বলতে গেলে শব্দরোধী, কেউই আপনার চিৎকার শুনতে পাবে না, বিশেষ করে যদি প্রথমে আপনাকে মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে দিই। দরজাটা আড়াল করে দাঁড়ালো আবেল এবং দাটা পরীক্ষামূলকভাবে হাওয়ায় ঘোরালো। বেশ পছন্দসই হাওয়া কাটার একটা সুইস শব্দ হলো। কিন্তু দোহাই তোমার, আমার কথাটা শোনো। আমি মারা যাব বলে বলছি না, তোমার শিক্ষক হিসাবে বলছি। তোমার যে অভিজ্ঞতা বেশি বলেই বলছি। যে খুনের কায়দা তোমাকে আমি শিখিয়েছি, আমার ক্ষেত্রে তা খাটবে না। কেন খাটবে না? কেন? গাড়ি নিয়ে ঘুরে বেড়ানোর মতো যথেষ্ট সময় আমার হাতে আছে। জানেন, আপনাকে আমি মিথ্যে কথা বলেছি। আমার হাতে 1 মাসের ছুটি আছে। আমি আপনাকে 2 সপ্তাহ বলেছি। তাহলেও তুমি ধরা পড়ে যাবে। কোথাও কেউ নিশ্চয়ই জানে তুমি আমার কাছে রোজ রাতে আসতে, আর আমাকে এখানে দেখতে না পেলে। আপনি তো এখান থেকে কোথাও যাচ্ছেন না, অন্তত বরাবরের জন্য তো নয়ই। লোকে যদ্দূর জানবে তাহলে আপনি 1 সপ্তাহ ছুটিতে যাচ্ছেন। এখান থেকে উধাও যে হচ্ছেন সে হলো আমি নিজে। কোথায়? এইখানে, এই বইয়ের দোকানে। আপনার মতো করা চুল, পুজো হয়ে চলা, সরু গোঁফ এবং চশমার আড়ালে আমি উধাও হয়ে যাব। তুমি আমার জায়গা নেবে বরাবরের জন্য? তাতে অসুবিধাটা কোথায়? আপনার গলার স্বর ও হাতের লেখার নকল করে নিতে পারবো। আপনার কায়দা কানুন থাকতে থাকতে ধরে নেব। আপনাকে মানতেই হবে, এরকম পরিকল্পনা যার মাথায় আসে তার শিক্ষক হওয়ার যথেষ্ট যোগ্যতা আছে। তাছাড়া এক্ষুনি যেটা করে দেখাবো, আপনার চেয়ে একটা সুবিধা আমার বেশি আছে। রক্ত দেখে আমি কিন্তু মোটেই ভয় পাই না। সে তুমি পাবে না, কারণ তুমি সত্যি একটা মানসিক খুনি। সব খুনিকেই তাই হতে হয়, আর সব শিক্ষকদেরও। কিন্তু হাতদাটা তার উত্তরকে সংক্ষেপ করে। বড়ই দুঃখের কথা যে মিস্টার আবেলের প্রাক্তন শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্রের পরিকল্পনার প্রতিটি ধাপের কাজ দেখে গর্ব অনুভব করতে পারলেন। যেহেতু পরিকল্পনার একটা অংশ মিস্টার আবেলের মিস্টার কেইনে পরিণত হওয়া, সে মিস্টার কেইনের যাবতীয় আদব কায়দা রপ্ত করে নিল। এমনকি নিকৃষ্ট শ্লেষ অলঙ্কার প্রয়োগের রুচিটাও বাদ দিল না। ডাকে দেবার জন্য তৈরি প্রত্যেক প্যাকেটের ভেতরে সে একটা করে বিশেষ বইয়ের মোড়ক ঢুকিয়ে দিল। তার পছন্দ করা বইগুলোর মধ্যে ছিল দি অ্যানাটমি অফ মেলাঙ্কলি, দি ন্যাকেড অ্যান্ড দি ডেড, আর দি হার্ট অফ দি ম্যাটার। হাত পাবিহীন ধরটুকুর জন্য স্বাভাবিকভাবেই সে বেছে নিল এ ফেয়ারওয়েল টু আর্মস। এতে যে ঝুঁকি আছে তা সে বেশ বুঝতে পেরেছে, কিন্তু মানসিক খুনিদেরও একটু আধটু নিরীহ ঠাট্টা করার অধিকার আছে। বিশেষ করে সে যখন চায়, যেমন নতুন মিস্টার কেন চাইছেন, তার বাকি কাজ সযত্নে শান্তভাবে শেষ করতে এবং ফিরে এসে নীরস শিক্ষকতার জীবন নিয়ে বসবাস করতে। আর সেইভাবেই কাজ শেষ হলো। কাজ শেষ করে সে ফিরে এলো বইয়ের দোকানে এবং চুলে রং মেখে চশমার পেছনে আত্মগোপন করল। কিন্তু দিনের মধ্যে জীবিকা নির্বাহের ধরন সে রপ্ত করল এবং আরও কিছুদিন পরে নতুন ছাত্র আসতে শুরু করল। পুরনো বইয়ের দোকানটা তার ব্যবসা চালিয়ে যেতে লাগলো। প্রত্যেক বড় শহরের ছোট ছোট রাস্তায় এগুলো দেখতে পাবেন এবং কখনো কখনো ভেবে অবাক লাগবে এদের মালিকেরা কিভাবে জীবিকা নির্বাহে সক্ষম হয়। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ প্রতি শুক্রবার ঠিক রাত 9টায় এইরকমই অদ্ভুত গল্প নিয়ে আমি হাজির থাকছি ঠিক এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।